প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমরা জাবেদা অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম। তো আহ, প্রাথমিক আজকে আমরা আলোচনা করব বাট্টা ও বাট্টার প্রকারভেদ। বাট্টাটা কি? সাধারণ অর্থে কোনো বস্তুর নির্ধারিত মূল্য অপেক্ষা কম মূল্যে ক্রয় সম্ভব হলে যতটুকু মূল্য কম পরিশোধ করা হলো তাই বাট্টা। মনে করো তুমি একটা বই কিনতে গেছো, তো বইটার দাম 100 টাকা। তো বিক্রেতা তোমাকে বলল যে আচ্ছা, তুমি এই 100 টাকা উপরে তুমি 10% ছাড়ে বইটা পাবা। তাহলে 100 টাকার উপর 10%, মানে 10 টাকা কম, 90 টাকা। তো এখন এই যে বিক্রেতা যে 100 টাকা থেকে যে 10 টাকা ছেড়ে দিল, এই যে ছেড়ে দেওয়া যে মূল্য, হ্যাঁ, এই যে যতটুকু মূল্য কম পরিশোধ করা হলো, তাহলে 10 টাকা মূল্য কম পরিশোধ করা হলে এই 10 টাকাটাই হলো বাট্টা বা ছাড়। তো ব্যবসায় প্রতিষ্ঠানে এই বাট্টা দেওয়া এবং পাওয়া উভয়ই হয়ে থাকে। তাহলে বাট্টা প্রধানত দুই প্রকার: কারবারি বাট্টা আর নগদ বাট্টা। কারবারি বাট্টা আবার দুই প্রকার: ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা। আর নগদ বাট্টার মধ্যে আছে প্রদত্ত বাট্টা আর প্রাপ্ত বাট্টা। প্রদত্ত বাট্টা ডেবিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট। ট্রেড ডিসকাউন্ট কারবারি বাট্টা। তো বিক্রেতা পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করে। বিক্রেতা কি করে? পণ্য কী দামে বিক্রি করবে সেই মূল্যটা নির্ধারণ করে। বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রেতা যখন পূর্ব নির্ধারিত বিক্রয় মূল্য অপেক্ষা কম মূল্যে পণ্য বিক্রয় করে তা কারবারি বাট্টা হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ বিক্রেতা আগে ভাবছে যে জিনিসটা 100 টাকায় বিক্রি করবে, এখন উনি এটার বিক্রয় মূল্য নির্ধারণ করছে যে 90 টাকা। তাহলে এই যে পূর্ব নির্ধারিত বিক্রয় মূল্য অপেক্ষা তিনি যে কম মূল্যে পণ্যটা বিক্রয় করে, এটাই হলো কারবারি বাট্টা। এই কারবারি বাট্টা বিক্রেতার জন্য বিক্রয় বাট্টা, বিক্রেতার জন্য বিক্রয় বাট্টা, আর ক্রেতার জন্য হলো ক্রয় বাট্টা। যে ক্রয় বাট্টা আর বিক্রয় বাট্টা বিষয়টা, সেখান থেকে আমরা জানলাম যে বিক্রেতা জিনিসটা যে কম মূল্যে বিক্রয় করলেন, বিক্রেতার জন্য এই কম মূল্যটা হলো বিক্রয় বাট্টা, আর যিনি ক্রয় করবেন মানে ক্রেতা, তার জন্য এটা ক্রয় বাট্টা। ক্রেতা বা বিক্রেতা কেউই এই বাট্টার হিসাব রাখে না। প্রকৃত যে মূল্য ক্রয় বিক্রয় হয়েছে তাই হিসাবে লিপিবদ্ধ করা হয়। আচ্ছা, এরপরে আমরা আসি নগদ বাট্টা নিয়ে। নগদ বাট্টা ব্যবসায় ক্রয় বিক্রয় প্রায় বাকিতে সংগঠিত হয়। হুম সবসময় যে নগদ টাকায় লেনদেন হয় এমন না, বাকিতেও লেনদেন হয়। ক্রেতা বিক্রেতার মাঝে দেনা পাওনার দ্রুত নিষ্পত্তির জন্য বিক্রেতা ক্রেতাকে যে টাকা ছাড় দেয় তাই নগদ বাট্টা। দেনা পাওনার মধ্যে বিক্রেতা কি করে? ক্রেতাকে কিছু পরিমাণ টাকা ছাড় দেয়, তাই হলো নগদ বাট্টা। এই বাট্টা বিক্রেতার জন্য প্রদত্ত বাট্টা আর ক্রেতার জন্য প্রাপ্ত বাট্টা। উভয় পক্ষ তাদের হিসাবের বইতে এই বাট্টা লিপিবদ্ধ করে। তাহলে নগদ বাট্টা হিসাবে লিপিবদ্ধ হয়, কিন্তু বিক্রয় বাট্টা আর যে ক্রয় বাট্টা সেগুলো হিসাবে লিপিবদ্ধ হয় না। তো এবার আমরা চলে যাই, আমরা উদাহরণ 1 অঙ্কটা দিয়েই শুরু করি। উদাহরণ 1 বলা আছে, জনাব নীলা চৌধুরী, নীলা এন্টারপ্রাইজের মালিক। 2017 সালের মার্চ মাসে তার ব্যবসায়ের কতিপয় লেনদেন ছিল নিম্নরূপ: মার্চের 1 তারিখ পণ্য ক্রয় 9,000 টাকা, আসবাবপত্র মার্চের 2 তারিখ আসবাবপত্র ক্রয় 12,000 টাকা, বাহারের নিকট বিক্রয় 15,000 টাকা, ব্যাংকে জমাদান 8,000 টাকা, বাকিতে পণ্য ক্রয় 5,000 টাকা, কুরিন সঞ্চিতি ধার্য করা হলো 2,000 টাকা, কুরিন হিসাবে অবলোপন করা হলো 1,000 টাকা, মনিহারি দ্রব্যাদি ক্রয় 1,000 টাকা, আর কর্মচারীদের বেতন প্রদান 7,000 টাকা। তো শিক্ষার্থীরা আমাদেরকে কি বলছে? যে একটা জাবেদা, একটা সাধারণ জাবেদা তৈরি করতে। তো তোমরা জানো সাধারণ জাবেদার গড় থাকে 5টা: তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো পণ্য ক্রয় 9,000 টাকা, তাহলে এটা এই লেনদেনটার জাবেদাটা কি হবে? পণ্য ক্রয়, এটা তো খরচ, খরচ যখন বৃদ্ধি পায় তখন ডেবিট হয়, তাহলে পণ্য নামে কোনো হিসাব হবে না, সেটা আমরা আগেও পড়েছি। তো ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদে পণ্য ক্রয় করা হলো বলে ব্যাখ্যাটার মধ্যে লিখবো। তাহলে লিখবো কিভাবে? তারিখের ঘরে লিখবো 2017 মার্চ 1, হিসাবের নামও ব্যাখ্যার ঘরে লিখবো ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যত টাকা ডেবিট করব ঠিক সমপরিমাণ টাকা ক্রেডিট করব। ডেবিটের
ডেবিটের যেই লেখাটা সেই লেখাটার থেকে ক্রেডিটের লেখাটা একটু ডান দিকে সরে আসবে। আর এই যে নিচে দেখতেছো যে কথাটা, এটাকেই বলা হয় ব্যাখ্যা। ব্যাখ্যাটা কিভাবে লিখবো? ব্যাখ্যাটা নগদে পণ্য ক্রয় করা হলো, বাস একদম সংক্ষিপ্ত লিখে দিব, সংক্ষেপে লিখব। আচ্ছা, এরপরে আমরা যাই আসবাবপত্র ক্রয় 12,000 টাকা। আসবাবপত্র উনি ক্রয় করছেন, এখন আসবাবপত্র কি পণ্য? না, আসবাবপত্র, উনি তো আসবাবপত্রের ব্যবসা করেন না যে আসবাবপত্র পণ্য হবে। তাহলে এই আসবাবপত্রটা উনি ব্যবসার জন্য ক্রয় করছেন, আসলে এটা ওনার সম্পদ। হ্যাঁ, তো আসবাবপত্র 12,000 টাকা দিয়ে ক্রয় করছেন, তাহলে 12,000 টাকা কমে গেল, নগদ টাকা কমে গেল, আর আসবাবপত্র নামক সম্পদ বাড়লো। একটা সম্পদ বৃদ্ধি করতে গিয়ে আরেকটা সম্পদ কমে যাওয়া। তাহলে আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আর নগদান নামক সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ব্যাখ্যায় লিখবে নগদে আসবাবপত্র ক্রয় করা হলো, নগদে আসবাবপত্র ক্রয় করা হলো। দেখো সমপরিমাণ ডেবিট টাকা, সমপরিমাণ ক্রেডিট টাকা। তারপরে 3 নাম্বার বাহারের নিকট বিক্রয়। এইখানে দেখো বিক্রয় এবং প্রতিষ্ঠানের নাম লেখা আছে। আমরা যদি তোমাদের সেই কথাটার মধ্যে একটু ফিরিয়ে নিয়ে যাই, যেখানে কথাগুলো লেখা ছিল, এই যে দেখো, পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে যথাক্রমে বিক্রেতা এবং ক্রেতার নাম উল্লেখ থাকলে তা বাকিতে হয়েছে বলে গণ্য করতে হবে। তবে নামের পাশাপাশি যদি নগদ, চেক, ব্যাংক প্রভৃতি কথা যুক্ত থাকে তা বাকিতে হয়েছে বলে গণ্য করা যাবে না। নগদ, চেক, ব্যাংক এই তিনটা শব্দ যদি উল্লেখ থাকে তাহলে সেটা বাকিতে না, কিন্তু পণ্য ক্রয় আর বিক্রেতার সময় যদি বিক্রেতা এবং ক্রেতার নাম উল্লেখ থাকে তাহলে সেটা বাকিতে গণ্য করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা যে লেনদেনটা পড়লাম, এই যে দেখো, বাহারের নিকট বিক্রয় 15,000 টাকা। এখানে কিন্তু কোনো নগদ, চেক, ব্যাংক উল্লেখ নাই, নাম উল্লেখ রয়েছে। যেহেতু নাম উল্লেখ রয়েছে তাহলে এটা বাকিতে ধরে নিতে হবে। বাহারের নিকট বিক্রয়, বিক্রয় এটা আয়, আয় যখন বাড়ে তখন ক্রেডিট হয়, তাহলে বিক্রয় ক্রেডিট। তাহলে ডেবিট কি হবে? ডেবিট হবে দেনাদার। কেন দেনাদার? কারণ বাহারের নিকট বিক্রয় এটা বাকিতে লেনদেন হয়েছে বলে ধরতে হবে। তো এখানে প্রতিষ্ঠানের নামটা আমরা ব্র্যাকেটে লিখব, আমরা লিখব দেনাদার হিসাব। দেনাদার আর দেনাদার হিসাবের মাঝখানে শুধু বাহারের নামটা লিখে দেব, আর বিক্রয় হিসাব ক্রেডিট। তো দেখো কিভাবে লিখতে হবে, দেনাদার হিসাব, এই যে দেনাদার হিসাব, মাঝখানে বাহার নামটা লিখে দেব, বিক্রয় 15,000, বাহারের নিকট বাকিতে বিক্রয় করা হলো। আশা করি বুঝতে পেরেছ। তারপর একটা 7 তারিখ, ব্যাংকে জমা দান 8,000 টাকা। ব্যাংকে জমা দান 8,000 টাকা, ব্যাংকে জমা দেন। তাহলে ব্যাংকে জমা দেওয়ার কারণে ব্যাংক হিসাবে টাকা বাড়লো আর 8,000 টাকা নগদ কমলো। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলো। ব্যাখ্যার ঘরে লিখবে এইটা। দেখো, ব্যাংক হিসাব ডেবিট 8,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 8,000 টাকা, নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়া হলো। এরপর আসো বাকিতে পণ্য ক্রয়। বাকিতে পণ্য ক্রয় 5,000 টাকা। 5,000 টাকার পণ্য বাকিতে ক্রয় করছো। ক্রয় হলো খরচ, খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়। আর খরচটা করছো কিভাবে? বাকিতে। তা বাকিতে যদি কোনো কিছু ক্রয় করো তাহলে পাওনাদারের সৃষ্টি হবে। মনে রাখবে, বাকিতে বিক্রয় করলে দেনাদারের সৃষ্টি হয়, আর বাকিতে পণ্য ক্রয় করলে পাওনাদারের সৃষ্টি হয়। তুমি যে বাকিতে পণ্য ক্রয় করছো এই 5,000 টাকার, এই 5,000 টাকা তোমাকে পরিশোধ করতে হবে, তাই না? কাকে পরিশোধ করবে? যার কাছ থেকে জিনিসটা বাকিতে কিনছো তাকে পরিশোধ করবে। তাহলে সে হলো তোমার পাওনাদার। তাহলে যেহেতু বাকিতে পণ্য ক্রয় করছো, ক্রয় নামক খরচ বৃদ্ধি পেল, তাহলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। কি লিখবে? লিখবে বাকিতে পণ্য ক্রয় করা হলো। এরপর আসো কুঋণ সঞ্চিতি ধার্য করা হলো। সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট,
এটা ভবিষ্যতে ক্ষতি হওয়ার সম্ভাবনা আহ, হবে, এই জন্য তুমি টাকাটা সঞ্চয় করে রাখলে এক জায়গায়, যে ভবিষ্যতে দেনাদারের কাছ থেকে টাকা নাও পাওয়া যেতে পারে, দেনাদারকে হয়তো টাকা ছাড় দিতে হবে। তো কুরিন সঞ্চিতিটা ক্রেডিট আর কুরিন হিসাবটা হবে ডেবিট। তাহলে লিখবে হলো, এই যে দেখো, কুরিন হিসাব ডেবিট আর কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট। কুরিন সঞ্চিতি ধার্য করা হলো। হ্যাঁ, কুরিন সঞ্চিতি, কুরিন হিসাব এটা হলো ব্যয় বা ক্ষতি হিসাব, এটা বৃদ্ধি পেলে ডেবিট হবে। আর কুরিন সঞ্চিতি ক্রেডিট। এরপর আসো 15 তারিখ, কুরিন হিসাবে অবলোপন করা হলো 1000 টাকা, অর্থাৎ দেনাদারের কাছ থেকে 1000 টাকা পাওয়া যাবে না। এই জন্য তুমি 1000 টাকা কি করছো, কুরিন হিসাবে সঞ্চিতি মানে জমা রাখছো। তো লিখবে কুরিন সঞ্চিতি হিসাব ডেবিট, সঞ্চিতি বৃদ্ধি পেল। হ্যাঁ, তাহলে আর হলো কি অবলোপন করছো হলো দেনাদার কাছ থেকে পাবে না, তাই দেনাদার হিসাব ক্রেডিট করবে। তাহলে লিখবে কুরিন সঞ্চিতি হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। কুরিন হিসাবে অবলোপন করা হলো। মণিহারি দ্রব্যাদি ক্রয় 1000 টাকা। মণিহারি দ্রব্যাদি ক্রয় 1000 টাকা, এটা মণিহারি খরচ। মণিহারি হিসাব ডেবিট, আর মণিহারি কিনতে গিয়ে 1000 টাকা কমে গেল, নগদান হিসাব ক্রেডিট। কর্মচারীদের বেতন প্রদান 7000 টাকা। কি লিখবে, বেতন, এটা তো খরচ, খরচ বৃদ্ধি পেলে ডেবিট, আর খরচ দিতে গিয়ে নগদ 7000 টাকা কমে গেল, তাহলে নগদান হিসাব ক্রেডিট। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বেতন নগদে প্রদান করা হলো। এভাবে লেখার পরে কি করবে, ডেবিট দিকে টাকার পরিমাণ আর ক্রেডিট দিকে টাকার পরিমাণ যোগ করবে। যোগ করলে সমান আসবে। কেন সমান আসবে? কারণ যত টাকা ডেবিট করছো ঠিক তত টাকাই তো ক্রেডিট করছো, তাই এখানে যোগ করে দেখা গেল এইখানে ডেবিট দিকে 60,000, ক্রেডিট দিকেও 60,000। আচ্ছা, এরপরে আমরা উদাহরণ 2 দেখি। খুব ভালোভাবে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো। জনাব শওকত 2017 সালের 1 জুলাই তারিখে নগদ 50,000 টাকা এবং 20,000 টাকা পণ্যদ্রব্য নিয়ে শওকত ট্রেডার্স নামে ব্যবসা শুরু করলেন। উক্ত মাসে তার ব্যবসার অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ। তো একটা ব্যাপার খেয়াল করবে যে তোমার যে প্রশ্ন, সেই প্রশ্নের শুরুতেই কিন্তু সেখানেও কিন্তু লেনদেন রয়েছে। অনেকে তোমরা সরাসরি এখান থেকে শুরু করে ফেলো, শুরু করবে এখান থেকে। এখানে জুলাই 2 তারিখ, তাহলে জুলাইয়ের 1 তারিখের লেনদেনটা এখানে উপরে দেওয়া আছে। তো জুলাইয়ের 1 তারিখে উনি কি করছেন, উনি নগদ ব্যবসা শুরু করবেন। তো কিভাবে শুরু করবেন, নগদ 50,000 টাকা, নগদে নিলেন 50,000 টাকা, 20,000 টাকার পণ্যদ্রব্য। পণ্যদ্রব্য নামে কোনো হিসাব হয় না, পণ্যদ্রব্যকে বলবো ক্রয় হিসাব, এটা খেয়াল রাখবে। পণ্যদ্রব্যকে কি হিসাব নামে অভিহিত করব, ক্রয় হিসাব নামে অভিহিত করব। এই যে পণ্যদ্রব্য, এই পণ্যদ্রব্য নামে কোনো হিসাব আমাদের হবে না, এই পণ্যদ্রব্য হিসাবকে আমরা বলবো ক্রয় হিসাব। তাহলে উনি জুলাইয়ের 1 তারিখে কি নিলেন, নগদে নিলেন 50,000 টাকা, এই নগদে নিলেন 50,000 টাকা, আর 20,000 টাকার কি পণ্যদ্রব্য নিলেন, নিয়ে ব্যবসা শুরু করলেন। তাহলে এই যে নগদ 50,000 আর 20,000 টাকা পণ্যদ্রব্য নিয়ে যে ব্যবসা শুরু করলেন, এগুলো উনি কি হিসাবে প্রতিষ্ঠানে আনলেন, উনি এগুলো মূলধন হিসাবে প্রতিষ্ঠানে আনলেন। তাহলে 1 তারিখের লেনদেনটা এইভাবে লিখবে, নগদান হিসাব ডেবিট, পণ্যদ্রব্যকে বলবে ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, আর এই 50,000 আর 20,000 টাকা যোগ দিলে হবে 70,000 টাকা। এই 70,000 টাকা উনি মূলধন হিসাবে বিনিয়োগ করলেন, তাই না? মূলধন হিসাবে উনি প্রতিষ্ঠানে খাটালেন। তাহলে লিখবে এভাবে, নগদান হিসাব ডেবিট 50,000, ক্রয় হিসাব ডেবিট 20,000, এই যে 20,000 এটা। আর কি, এই যে এই দুইটা নিয়ে যে ব্যবসা শুরু করলেন, এগুলো তিনি মূলধন হিসাবে ক্রেডিট করবেন। 1 তারিখের লেনদেনে মূলধন হিসাবে ক্রেডিট করবেন। তাহলে 50 আর 20 70, যত টাকা ডেবিট হবে তত টাকাই ক্রেডিট হবে। আচ্ছা, এরপরে চলে যাও 2 তারিখ, জনতা ব্যাংকে হিসাব খোলা হলো।
জনতা নামক একটা ব্যাংকে ব্যাংক হিসাব খোলা হয়েছে 20,000 টাকা জমা দিয়ে, তাহলে ব্যাংক হিসাবে টাকা বাড়বে আর নগদ টাকা কমবে। তাহলে কি লিখবে? লিখবে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ অর্থ জমা দিয়ে ব্যাংক হিসাব খোলা হলো বলে। আচ্ছা, এরপরে 7 তারিখে দেখো, ব্যবসায়ের জন্য কম্পিউটার ক্রয় 22,000 টাকা। ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন, এখন অফিসে কম্পিউটার তো লাগবে, তাহলে এটাকে বলতে হবে অফিস সরঞ্জাম। কম্পিউটারকে আমরা বলতে পারি না যে কম্পিউটার ক্রয় হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। আমাদেরকে বলতে হবে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, কারণ এই কম্পিউটারটা কি, এই কম্পিউটারটা হলো অফিস সরঞ্জাম। তাহলে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, আর এই অফিস সরঞ্জামটা কিনতে গিয়ে নগদ 22,000 টাকা খরচ হলো, তাই নগদান হিসাব ক্রেডিট। লিখবে নগদে কম্পিউটার ক্রয় করা হলো। আচ্ছা, এরপর 9 নম্বর, রুমি স্টোরসের নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 10,000 টাকা। এই যে বিক্রয়, দেখো প্রতিষ্ঠানের নাম আছে, খেয়াল রাখো, প্রতিষ্ঠানের নাম হলো রুমি স্টোরস। এইখানে বিক্রয়ের কথা বলা আছে, এইখানে চেক প্রাপ্তির কথা বলা আছে। তাহলে চেকের কথা বলা থাকার কারণে যতই প্রতিষ্ঠানের নাম থাকুক, তুমি কিন্তু এটাকে বাকিতে বলতে পারবে না, কেননা এই বিক্রয়টা চেকে হয়েছে। চেক মানে ব্যাংক হিসাবে টাকা বাড়বে। তো বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় তো সবসময় ক্রেডিট, তো বিক্রয় হিসাব ক্রেডিট। আর যেহেতু টাকাটা চেকে পাইছে, নগদে পায় নাই, যদি নগদে পাইতো তাহলে নগদ টাকা বাড়তো, কিন্তু পাইছে হলো চেকে। চেকে মানে ব্যাংক হিসাবে টাকা বাড়বে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে রুমি স্টোরস আসবে না। যদি চেক কথাটা না থাকতো তাহলে হয়তো দেনাদার হিসাব, দেনাদার হিসাবের মাঝখানে লিখতাম রুমি স্টোরস, তারপর বিক্রয় হিসাব ক্রেডিট, যেটা একটু আগে আমরা দেখছিলাম। 10 তারিখ, বাবুল ট্রেডার্সের নিকট হতে 10% বাট্টায় ক্রয় 15,000 টাকা। আচ্ছা, এটা কারবারি বাট্টা, কারণ এখানে ক্রয় বিক্রয় হয়েছে বাবুল ট্রেডার্সের নিকট থেকে। এই 15,000 টাকার জিনিসের উপরে 10% বাট্টা বাবুল ট্রেডার্স কি করছে, ছেড়ে দিছে। কম বলছে যে 15,000 টাকার জিনিস আসছে, এখন আপনি এখান থেকে 10% টাকা কম দেন। তাহলে আমরা এটাতে কি লিখতে পারি? আমরা লিখতে পারি যেহেতু ক্রয় করা হয়েছে, এই যে ক্রয় করা হয়েছে, তাহলে ক্রয় হিসাব ডেবিট। আর কার কাছ থেকে ক্রয় করা হয়েছে? বাবুল ট্রেডার্স। তাহলে বাবুল ট্রেডার্স হলো পাওনাদার, কারণ বাকিতে ক্রয় করলে পাওনাদারের সৃষ্টি হয়। বাকিতে ক্রয়ের ফলে কার সৃষ্টি হয়? পাওনাদারের। এখন তুমি বলবে যে স্যার এটা বাকিতে কিভাবে হলো? দেখো, ক্রয় বিক্রয়ের সময় যদি প্রতিষ্ঠানের নাম লেখা থাকে, ক্রেতা বা বিক্রেতার নাম লেখা থাকে, তাহলে সেটা বাকিতে হয়েছে ধরে নিতে হয়। তো যেহেতু বাকিতে হয়েছে, তাহলে আমরা যেহেতু ক্রয় হয়েছে, তাহলে ক্রয়ের ফলে পাওনাদারের সৃষ্টি হয়, তাহলে বাবুল ট্রেডার্স হলো পাওনাদার। তাহলে আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব, এই পাওনাদার হিসাবের মাঝখানে লিখব বাবুল ট্রেডার্স, অথবা পরেও লিখতে পারি। আর টাকাটা 15,000 টাকা থেকে আমরা 10% বাদ দিয়ে দিব। তাহলে 15,000 টাকার উপরে 10%-এ একটা শূন্য কমবে। তাহলে একটা শূন্য কমলে কত হয়? 1500 টাকা হয়। তাহলে 15,000 টাকা থেকে 1500 টাকা বাদ দিলে 13,500 টাকা হবে। তো আমরা একটু দেখি, এই যে দেখো, এই যে দেখো, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব বাবুল ট্রেডার্স ক্রেডিট, 10% বাট্টায় বাকিতে পণ্য ক্রয় করা হলো। তাহলে 15,000 টাকার 10% হলো 1500 টাকা। 15,000 টাকা থেকে 1500 টাকা বাদ দিলে 13,500 টাকা এটা আসবে। কারণ দেখো, ওই বাট্টার মধ্যে পড়াইতে গিয়ে বলছিলাম, ক্রেতা বা বিক্রেতা কেউই এই বাট্টার হিসাব রাখে না, ক্রয় বাট্টা বা বিক্রয় বাট্টার হিসাবটা রাখে না। প্রকৃত যে মূল্যে ক্রয় করা হয়েছে তাই হিসাবে লিপিবদ্ধ করা হয়। তাহলে প্রকৃত মূল্যটা কি? এই যে 10% বাট্টা ছাড়ে 13,500, এটাই রাখা হবে। আচ্ছা, তারপরে আমরা চলে যাই অফিসের ভাড়া অগ্রিম পরিশোধ 4,000 টাকা। খরচ অগ্রিম হলো সম্পত্তি,
তাহলে অগ্রিম খরচ প্রদান করা হয়েছে 4,000 টাকা দিয়ে, তাহলে নগদ 4,000 টাকা কমে গেল। তাহলে এটা হলো অগ্রিম ভাড়া, এটা হলো অগ্রিম, পেছন থেকে কথাটা লিখবা যে অগ্রিম ভাড়া, ভাড়া অগ্রিম না, কথাটা বলবে অগ্রিম ভাড়া। অগ্রিম ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপরে বাবুল ট্রেডার্সের নিকট পণ্য ফেরত পাঠানো হলো। মনে আছে বাবুল ট্রেডার্সের নিকট থেকে আগে কি করছো, এটা কিন্তু জানতে হবে। বাবুল ট্রেডার্সের নিকট আগে তুমি ক্রয় করছো, ক্রয়কৃত জিনিস তুমি ফেরত পাঠাবে, তাহলে এটা হবে ক্রয় ফেরত। তাহলে বাবুল ট্রেডার্সের নিকট থেকে যেহেতু তুমি আগে ক্রয় করছো, আর তাহলে বাবুল ট্রেডার্স হলো পাওনাদার হিসাব। তা আগে কিন্তু পাওনাদারকে ক্রেডিট করছো। কেন ক্রেডিট করছো? কারণ ক্রয়কে তখন ডেবিট করছিলা, আর এখন ক্রয়কৃত জিনিস সেই বাবুল ট্রেডার্সের নিকট ফেরত পাঠানোর কারণে বাবুলের বেড়ে যাবে। তাহলে পাওনাদার হিসাব মানে বাবুল ট্রেডার্স হিসাব ডেবিট আর ক্রয় ফেরত ক্রেডিট। এই যে পণ্য ফেরত, এটা কি ফেরত? আগে দেখবা যে এই লোকের সাথে আগে তুমি কি লেনদেন করছো, ক্রয়ের লেনদেন, ক্রয়কৃত জন্য পণ্য ফেরত পাঠানো হয়েছে, তাহলে এটা হলো ক্রয় ফেরত। তো এখানে আবার একটা কথা বলা ছিল, পাঠানো হলো 1,000 টাকা বাট্টা বাদে, বাট্টা ছাড়াই 1,000 টাকা অন্তর্ভুক্ত করতে হবে না বাট্টার টাকা। তো এখানে লিখবা পাওনাদার হিসাব বাবুল ট্রেডার্স ডেবিট ক্রয় ফেরত ক্রেডিট। বাবুলকে পণ্য ফেরত পাঠানো হলো 1,000 টাকার। এই যে দেখো, পাওনাদার হিসাব বাবুল ট্রেডার্স 1,000 টাকা ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। বাবুলকে পণ্য ফেরত পাঠানো হলো 1,000 টাকা। এরপরে আসো, এরপরে লেনদেন। ব্যবসায় প্রচারণা বাবদ ব্যয় 3,000 টাকা। এই যে তুমি ব্যবসা দিছো, ব্যবসার এখন এটা কি করতে হবে, একটা পাবলিসিটি করতে হবে, তাই না? প্রচারণা করতে হবে, এটা হলো বিজ্ঞাপন, মানুষকে জানানো, তাহলে এটা হলো বিজ্ঞাপন, এটা একটা খরচ, তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট আর 3,000 টাকা বিজ্ঞাপন বাবদ খরচ হলো, তাহলে নগদান হিসাব ক্রেডিট। প্রচারণা বাবদ ব্যয় করা হলো লিখবে, কি লিখবে? বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, প্রচারণার বাবদ ব্যয় করা হলো। আচ্ছা, এরপরে আমরা চলে যাই বাবুল ট্রেডার্সকে চেকে প্রদান। বাবুল ট্রেডার্সের নিকট থেকে বাকিতে যে পণ্য ক্রয় করা হলো, সেই বাবুল ট্রেডার্সকে চেক প্রদান করা হয়েছে 5,000 টাকার। তাহলে বাবুল ট্রেডার্স তো পাওনাদার ছিল, তাহলে পাওনাদার হিসাব ব্র্যাকেটে লিখে দেব বাবুল ট্রেডার্স। তো পাওনাদার হিসাব ডেবিট আর চেক প্রদান করছে, তার মানে এখানে ব্যাংক হিসাব থেকে টাকা কমবে। নগদ টাকা না দিয়ে চেক দিছে, চেক দেওয়ার কারণে ব্যাংক হিসাব থেকে টাকা কমবে। তাই আমরা লিখব পাওনাদার হিসাব বাবুল ট্রেডার্স হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। বাবুলকে দেনা পরিশোধ বাবদ চেক প্রদান করা হলো। এরপর 25 তারিখ জনাব শওকতের ব্যক্তিগত খরচ ব্যবসায় হতে পরিশোধ 2,000 টাকা। জনাব শওকত, তো জনাব শওকতকে আমরা একটু দেখি যে জনাব শওকত হলো মালিক। মালিকের ব্যক্তিগত খরচ যদি ব্যবসা থেকে পরিশোধ করা হয় তাহলে সেটা উত্তোলন হিসাবে হয়। তো ব্যবসা থেকে পরিশোধ করার কারণে উত্তোলন হিসাব ডেবিট হবে, আর নগদ 2,000 টাকা ব্যবসা থেকে কমবে, নগদ থেকে কমে যাবে। তাহলে আমরা সেখানে লিখব উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তারপর কর্মচারী রায়হানের বেতন পরিশোধিত হয়েছে 3,500 টাকা। অপরিশোধিত রয়েছে, অপরিশোধিত মানে বকেয়া রয়েছে, তাহলে বেতন বকেয়া রয়েছে, তাহলে বেতন তো খরচ, খরচ বকেয়া হলো দায়, দায় যখন বাড়ে তখন দায় ক্রেডিট হয়। তাহলে বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। কিভাবে লিখবে? বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট, রায়হানের বেতন পরিশোধিত হয়েছে টাকাটা লিখবে। এভাবে ডেবিট টাকা আর ক্রেডিট টাকার যোগফল দেখবে সমান হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আগামীকাল আমরা সেবা প্রতিষ্ঠানের জাবেদা এবং অন্যান্য জাবেদাগুলো নিয়ে আলোচনা করব। আজকের যেই ভিডিও, সেই ভিডিওতে যেই অঙ্কগুলো আছে তোমরা সেই অঙ্কগুলো খাতায় করে ফেলবে। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।